আজকে আমি বক্তব্য দেব না। আজকে বক্তব্য দেওয়ার পরিবর্তে আজকে আমি বলবো যে আমি এখানে এসেছি আজকে বরিশালবাসীকে ধন্যবাদ জানানোর জন্য। বিভিন্ন পরিস্থিতিতে আমরা দীর্ঘ 16 বছর বরিশাল এভাবে আসতে পারিনি, কিন্তু আজকে এই বাংলাদেশ থেকে ছাত্র জনতার জুলাই আগস্ট 2024 অভ্যুত্থানের ফলশ্রুতিতে যখন স্বৈরাচারী সরকার বিদায় নিতে বাধ্য হয়েছে, সেই পরিস্থিতিতে আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি উন্মুক্ত মুক্ত সমাজ আমরা পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আবার কাজে নেমেছি। আমরা কাজে নেমেছি বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য। আমরা কাজে নেমেছি বাংলাদেশের মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা কাজে নেমেছি বাংলাদেশের স্বাধীন চিন্তা করার শক্তি ফিরিয়ে দেওয়ার জন্য। আমরা কাজে নেমেছি এদেশে আইনের শাসন ফিরিয়ে আনার জন্য, এবং আমরা কাজে নেমেছি এই দেশে সততার রাজনীতি ফিরিয়ে এনে একটি নিয়মতান্ত্রিক সমাজ ব্যবস্থা গ্রহণ করার জন্য, এবং আমরা এদেশে ফিরে এসেছি মানুষের মুক্ত চিন্তার স্বাধীনতা দেবার জন্য। এই সব কিছুর জন্য যে প্রক্রিয়া প্রয়োজন, সেই প্রক্রিয়ার নাম হচ্ছে মানুষের ভোটের অধিকার। সেই ভোটের অধিকার নিশ্চিত করতে হলে আমাদের যে কাজটি করতে হবে অতি শীঘ্র আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে, তার নাম হচ্ছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। অনেকে মনে করেন, অনেকে বলেন বিএনপি নির্বাচন চায়। হ্যাঁ, আমরা নির্বাচন চাই, কিন্তু আমি স্পষ্ট করে দেব, আমরা শুধু নির্বাচন চাই না, আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। যে নির্বাচন বিগত 15 বছর বাংলাদেশে হয়েছিল, সেই নির্বাচন ছিল প্রতারণার নির্বাচন, সেই নির্বাচন ছিল ভুয়া নির্বাচন। সেই নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছিল, সেই নির্বাচনে ব্যালট বাক্স চুরি হয়েছিল, সেই নির্বাচনে জাল ভোট হয়েছিল। যে নির্বাচনের মাধ্যমে মানুষের ভোটের অধিকার ডাকাতি করে একটি স্বৈরাচারী সরকার বারবার নিজেদের কায়েম করেছিল বাংলাদেশে। যে বাংলাদেশ সৃষ্টি হয়েছিল গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্রকে বাংলাদেশ থেকে তারা নির্বাসিত করেছিল, এবং তারা একটি স্বৈর শাসন এদেশে কায়েম করেছিল। একটু আগে আপনারা একজন বক্তার মুখে শুনেছেন, কি শুনেছেন বক্তার মুখে? যে এই পলাশের দুর্নীতির ইতিহাস। আজকে আপনারা দেখেছেন কিভাবে তারা পলাশকে আমরা একটি ফুলের মতো পবিত্র স্থান হিসাবে সৃষ্টি করেছিলাম 1991 থেকে 2006 মধ্যে, যে পলাশে কোনো দুর্নীতি ছিল না, যে পলাশে কোনো অপরাধ ছিল না। সেই পলাশে তারা আইনের শাসনকে লঙ্ঘন করে তারা একটি প্রশাসন ব্যবস্থা কায়েম করেছিল,
যে প্রশাসন ব্যবস্থা আইনের শাসনে বিশ্বাস করে না। একটি স্বৈরাচারী ব্যবস্থা কায়েম করেছিল, যে স্বৈরাচারী ব্যবস্থায় কেবল লুটপাট হয়, হরিণ লুট হয়। আপনাদের এখান থেকে একটু আগে শুনেছেন যে বাংলাদেশ জুট মিল, যে বাংলাদেশ জুট মিল একবার আপনাদের মনে আছে যখন সেনা শাসন কায়েম করেছিল, মার্শাল ল কায়েম করেছিল এরশাদ, সেই এরশাদের সময় একবার বাংলাদেশ জুট মিল বন্ধ হয়ে গিয়েছিল। 1991 পরে আপনাদের কারো কারো মনে আছে, তরুণ প্রজন্ম হয়তো জানে না, আজকে এখানে যারা মুরব্বিয়ানরা রয়েছেন তারা জানবেন। আমি তৎকালীন পাটমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাটমন্ত্রী যারা হান্নান শাহকে নিয়ে এসে এই জুট মিলের ভিতর মিটিং করে সেই বন্ধ বাংলা জুট মিলকে আমরা চালু করেছিলাম, এবং সেই জুট মিলের হাজার হাজার শ্রমিক পরিবার সহ তারা এই জুট মিলের আয়ের উপরে তারা নির্ভরশীল ছিল এবং তারা সৎভাবে জীবনযাপন করে তারা জীবিকা নির্বাহ করত। পরবর্তীতে আপনারা দেখেছেন বিগত 15 বছরে এই জুট মিলটিকে আবার ধ্বংস করে দেওয়া হয়েছে। এই জুট মিলটি কোন জুট মিল? আপনাদের মনে রাখতে হবে, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ যে সরকারি জুট মিল ছিল তার নাম ছিল বাংলাদেশ জুট মিল লিমিটেড, ঘোড়াশা। সেই জুট মিলটিকে তারা ধ্বংস করে দিয়েছে। আমি আরো বিস্তৃত বর্ণনায় যেতে চাই না, আমি বলি আমাদের পলাশে প্রায় 100-150 শিল্প কলকারখানা রয়েছে। বাংলাদেশের গার্মেন্ট শিল্প বলে একটি প্রধান শিল্প রয়েছে, সেটি আমরা জানি, কিন্তু সেই গার্মেন্ট শিল্পের বাইরে বাংলাদেশের যত গুরুত্বপূর্ণ শিল্প কলকারখানা তার 125টি কলকারখানা এই পলাশে স্থাপিত হয়েছিল। কেন স্থাপিত হয়েছিল কেউ বলতে পারেন? এখানে প্রাণ কেন স্থাপিত হয়েছে? এখানে কেন সিমেন্ট মিল স্থাপিত হয়েছিল? কেন সুগার মিল স্থাপিত হয়েছিল? কেন এখানে পেপার মিল কেন হয়েছিল? এখানে কেন পাওয়ার স্টেশন স্থাপিত হয়েছিল? এখানে কেন সার কারখানা স্থাপিত হয়েছিল? বলতে পারেন? এগুলো স্থাপিত হয়েছিল, এখানে প্রতিষ্ঠা করা হয়েছিল একটি কারণে, যে পলাশ ছিল একটি শান্তিপূর্ণ এমন একটি এলাকা যেখানে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করেছিলাম, যেখানে নিয়ম মোতাবেক কাজ চলত, যেখানে শিল্প কলকারখানায় কেউ কোনো অন্যায় বাধা সৃষ্টি করত না, এবং যার ফলশ্রুতিতে এই পলাশে হাজার হাজার শ্রমিক তারা তাদের সেই আয় থেকে তারা সৎভাবে জীবিকা নির্বাহ করত। কিন্তু বিধিবাম বিগত 15-16 বছরে আওয়ামী লীগের শাসন আমলে সেই সমস্ত নিয়মতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস করে দিয়ে পলাশকে একটি লুটপাটে রাজত্বে পরিণত করা হয়েছিল। কিন্তু এটা বুঝতে হবে, সেই লুটপাটের ফলশ্রুতি তার যে কুফল, সেই কুফল ভোগ করেছিল এই ঘোড়াশাল পলাশের মানুষ। এখানে কলকারখানাগুলো সব বিরান করে দিয়েছিল, এখানে বাংলাদেশের সবচেয়ে প্রখ্যাত শিল্পাঞ্চলকে তারা শ্মশানে পরিণত করে দিয়েছে, এবং এখানকার হাজার হাজার শ্রমিক যারা তাদের শ্রমের বিনিময়ে তাদের নিজের এবং পরিবারের ভরণ পোষণ করত, তারা পথে বসে গিয়েছে। আজকে বাংলা জুটের সেই হাজার হাজার শ্রমিক পরিবার তারা কোথায় আছে, কি করছে, আজকে আপনারা খোঁজ নিয়ে দেখুন, তারা ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমাদের মনে রাখতে হবে, আমরা পলাশের উন্নয়নের জন্য কাজ করেছি। একটু আগে আপনারা শুনেছেন, আমাদের সভাপতি সাত্তার সাহেব বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে রাজনীতির কথা বলেছিলেন সেটা ছিল উৎপাদনের রাজনীতি। 1991 সালের ফেব্রুয়ারি মাসে
আমি যেদিন 27শে জানুয়ারি, যখন 27শে ফেব্রুয়ারি নির্বাচনের আগে 27শে জানুয়ারি যেদিন আমি পলাশ উপজেলায় যেদিন আমার মনোনয়ন পত্র দাখিল করেছিলাম, সেদিন আপনাদের মনে আছে ট্রাকের উপরে আমাদের উপজেলা তৎকালীন চেয়ারম্যান হিসাবে বিখ্যাত ব্যক্তি ছিলেন প্রফেসর ফজলুল হক সাহেব। তাকে নিয়ে ট্রাকের উপরে আমাদের বিখ্যাত শিক্ষক ছিলেন আখতারুজ্জামান সাহেব কালীগঞ্জ শ্রমিক কলেজের, তাদেরকে নিয়ে ট্রাকের উপরে দাঁড়িয়ে আমি একটি সংক্ষিপ্ত বক্তব্য দিয়েছিলাম। আমি বলেছিলাম যে আমি শিক্ষক, আমি রাজনীতিক নয়, আমি রাজনীতি করার জন্য পলাশে আসি নাই। আমি এসেছি তৎকালীন বাংলাদেশ তৎপূর্ববর্তী সামরিক শাসক এরশাদকে দূর করে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাজপথে আন্দোলনে সেই 1991 সালে গণতন্ত্র ফিরিয়ে আনার যে আন্দোলন, সেই আন্দোলনের ফলশ্রুতিতে আমি রাজনীতিতে এসেছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জোর করে রাজনীতিতে এনেছিলেন। সেদিন ট্রাকের উপরে দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা সেই রাজনীতি করি। প্রথম কথা, আমরা দুর্নীতিকে দূর করে আমরা পলাশের সৎ রাজনীতি কায়েম করব। দুই, আমি বলেছিলাম যে পলাশে আমরা অস্ত্রের রাজনীতি দূর করে আমরা আইনের রাজনীতি প্রতিষ্ঠা করব। এবং তিন, আমি বলেছিলাম যে পলাশ থেকে আবেগের রাজনীতি দূর করে আমরা উন্নয়নের রাজনীতি কায়েম করব। বলতে দ্বিধা হয়, আমরা 16 বছরে পলাশকে যেভাবে সাজিয়ে তুলেছিলাম 2006-এর পরে আজকে 2024 পর্যন্ত কিছু স্বার্থান্বেষী মহল, যারা কোনোদিন গণতন্ত্রে বিশ্বাস করে নাই, যারা একদলীয় বাকশালের রাজনীতিতে বিশ্বাস করেছিল, যারা কোনোদিন মানুষের অধিকারে বিশ্বাস করে নাই, যারা নিজের অধিকারে, ব্যক্তির অধিকারে বিশ্বাস করেছিল, তারা ব্যক্তির উন্নয়নে কাজ করেছিল, বাংলাদেশের কোটি কোটি মানুষ